এসএসসি জিডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারের ক্লাস হচ্ছে এই চ্যানেলে। আজকে আমাদের ক্লাস তৃতীয় ক্লাস। আজকে 7 মার্চ 2024-এর যে ফার্স্ট শিফটের যে কোশ্চেনটা ছিল ম্যাথের কোশ্চেন, সেই ম্যাথের কোশ্চেনের সলভটা এই ক্লাসে করানো হলো। তিনটে ভিন্ন ক্রসিংয়ে ট্রাফিক লাইট যথাক্রমে 30 সেকেন্ড, 40 সেকেন্ড এবং 60 সেকেন্ড পরে পরে পরিবর্তন হয়। তাহলে 30 মিনিটে তারা একসাথে কতবার পরিবর্তন করবে? এখানে পরিবর্তন হয় মানে জ্বলার কথা বলছে। তাহলে তিনটে লাইট হয় ট্রাফিকে, লাল, হলুদ, সবুজ। তিনটে লাইট যথাক্রমে 30 সেকেন্ড, 40 সেকেন্ড এবং 60 সেকেন্ড পর পর জ্বলতে থাকে। তাহলে 30 মিনিটে তারা একসাথে কতবার জ্বলবে? তাহলে তিনটে লাইট 30 সেকেন্ড, 40 সেকেন্ড এবং 60 সেকেন্ড পর পর জ্বলে। তাহলে একসাথে কতক্ষণ, মানে একসাথে এদের যদি জ্বলতে হয় তাহলে এদের কি বের করতে হবে? এলসিএম বের করতে হবে, লসাগু বের করতে হবে। তাহলে 30, 40, 60 এদের লসাগু কত? এদের লসাগু 120। 2 দিয়ে 15 দুগুণে 30, বা 2 দিয়ে 20 দুগুণে 40, 30 দুগুণে 60, 5 দিয়ে 5, 3 5 15, 4 5 20, 5 6 30, 3 দিয়ে 3 1 3, 3 দুগুণে 6, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 1 2, 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120। বা খুব সহজে এলসিএম বের করার টেকনিক কি? 30, 40, 60 আছে, সব থেকে বড় সংখ্যা কোনটা? 60। এবার দেখতে হবে বাকি দুটো সংখ্যা এই 60-এর মধ্যে ভাগ যায় কিনা। 60-এর মধ্যে 30 ভাগ চলে যায়, কিন্তু 40 ভাগ যায় না, সুতরাং 60-কে দ্বিগুণ করে দিতে হবে এই ক্ষেত্রে। 60-এর ডবল কত? 120। 120-এর মধ্যে তিনটে সংখ্যায় ভাগ চলে যায়, 30 চলে যায়, 40 চলে যায়, 60 চলে যায়। তার মানে 120টা এলসিএম। এবার 120 সেকেন্ড বেরোচ্ছে এটা। 120 সেকেন্ড মানে কি? 2 মিনিট। কিন্তু প্রশ্নে কি বলেছে? 30 মিনিটে তারা কতবার একসাথে জ্বলবে? তাহলে 2 মিনিটে তারা একসাথে একবার জ্বলে। 2 মিনিট, এই যে এলসিএমটা বেরোলো 2 মিনিট, এর মানে হচ্ছে 2 মিনিটে তিনটে লাইট একসাথে একবার জ্বলে। তাহলে 30 মিনিটে কতবার জ্বলবে? 30/2 দিয়ে কাটলে কত আসে? 15 দুগুণে 30। তার মানে 30 মিনিটে তারা একসাথে 15 বার জ্বলবে। অপশন এ কারেক্ট অ্যান্সার, 15। সাহিল 12 টাকায় টপ কিনেছিল। এখানে 12 টাকায় না, প্রশ্নটা হবে 1 টাকায় 12টা টপ কিনেছিল। সাহিল 1 টাকায় 12টি টপ কিনে 20% লাভ করার জন্য তাকে 1 টাকায় মানে কটা টপ বিক্রি করতে হবে, এটাই প্রশ্ন। তাহলে এখানে প্রত্যেকটা টপের কস্ট প্রাইস এবং প্রত্যেকটা টপের সেলিং প্রাইসটা বের করে নিতে হবে। তাহলে এখানে যদি কস্ট প্রাইস বের করি, কেনা দাম, প্রত্যেকটা টপের কেনা দাম কত, টাকাটাকে উপরে লিখতে হবে। যেমন 1 টাকায় 12টা, একটা চলে যাবে উপরে, এবং কি পরিমাণ টপি কিনছে? 12টা কিনছে। তাহলে একটার দাম বেরিয়ে যাচ্ছে এখান থেকে, এবং এই একটাকে সে কি করবে? এই একটাকে সে 20% প্রফিট করবে। তার মানে 1/12, এটা যদি 20% প্রফিট করে, দামটা কত দাঁড়ায়? 120/100। 0 0 কাটে, 12 12 কাটে, 1/10। তাহলে 1/10 দাঁড়ায় এটা। তাহলে প্রত্যেকটা টফির ক্রয় মূল্য 1/12 টাকা, আর প্রত্যেকটা টফির বিক্রয় মূল্য কত? 1/10 টাকা। এবার প্রশ্নে কি বলেছে? তাহলে 1 টাকায় কতগুলো টফি বিক্রি করতে হবে? তাহলে একটা টফির বিক্রয় মূল্য কত? সেলিং প্রাইস কত? 1/10 টাকা। 1 টাকায় কতগুলো বিক্রি করবে? 1 টাকায় বিক্রি করবে, এক্ষেত্রেও টাকাটা উপরে, এবং একটার যে দাম সেটা নিচে, 1/10। তাহলে এক্ষেত্রে কি হবে? একটা 1 থাকবে, নিচের 1/10 উল্টে গিয়ে 10/1। অতএব 10টা বিক্রি করতে হবে, এটাই উত্তর। পরেরটা, যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 2800 টাকা এবং চিহ্নিত মূল্য 4000 টাকা হয়, ছাড়ের শতাংশ কত? তাহলে কস্ট প্রাইস, কেনা দাম, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট প্রাইস। তাহলে কোনো একটা দ্রব্যের বিক্রয় মূল্য কত? 2800 টাকা এবং চিহ্নিত মূল্য 4000 টাকা। চিহ্নিত মূল্য মানেই মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস হচ্ছে 4000 টাকা, মার্কেট প্রাইস 4000, এবং এটার সেলিং প্রাইস, বিক্রয় মূল্য কত? 2800 টাকা।
তাহলে বলছে ছাড়ের পরিমাণটা কত, ছাড় কত দিয়েছে, 4000 টাকার জিনিসটা 2800 টাকা বিক্রি করছে, 1200 টাকা ছাড় দিচ্ছে। তাহলে 1200 টাকা ছাড় দিচ্ছে কত টাকাতে, 4000 টাকাতে। 100 টাকাতে কত ছাড় এটাই বের করতে বলেছে। 0 0 কাটে, এই 0 0 কাটে, এই 0 0 কাটে, 4 3 12, 0 30, তাহলে 30% ডিসকাউন্ট, এটাই অ্যান্সার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কিউ এর থেকে পি 20% কম নম্বর পেয়েছে, এই কিউটা হবে না। আর কিউ এর থেকে 20% কম নম্বর পেয়েছে, যদি আর 160 নম্বর পায় তাহলে পি এর নম্বরটা কত, তিনজন আছে পি কিউ আর, পি কিউ আর, কি বলছে যে কিউ এর থেকে পি 20% কম নম্বর পায়, কে 20% কম নম্বর, পি 20% কম নম্বর পায়, তাহলে কিউ তখন পায় 100% আর পি 20% কম নম্বর পায়, পি পায় 80%। আবার কি বলছে যে আর আর কিউ এর থেকে 20% কম নম্বর পায়, তাহলে কিউ পায় 100%, তাহলে কিউ তো 100% আছেই, কিউ 100% এবং আরও পায় 20% কম, 80% নম্বর পায়। যদি আর 160 নম্বর পায় তাহলে পি এর নম্বরটা কত, আর 80টা যদি 160 হয় তাহলে পি এর 80টা কত, পি এর 80টাও 160, এটাই অ্যান্সার। তাহলে অপশন এরটা কারেক্ট অ্যান্সার, 160। 4/11 এবং 16/33 সর্বোচ্চ সাধারণ ফ্যাক্টর কোনটি? এখানে সর্বোচ্চ সাধারণ ফ্যাক্টর মানে কি, এইচ সি এফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে গসাগুর কথা বলছে এই জায়গাটায়, সর্বোচ্চ ফ্যাক্টর। তাহলে 4/11 এবং 16/33 এর গসাগু কত, এটা হচ্ছে প্রশ্ন। 4/11 এবং 16/33 এর গসাগু, তাহলে এইরকম ভগ্নাংশের গসাগুটা কি করে বের করে না, ভগ্নাংশ যদি দেয় ওপরে যে গুলো আছে এইগুলোর হবে গসাগু, এবং নিচে যারা থাকে, নিচে যে হর আছে এই হরের হবে উল্টো জিনিস, লসাগু করতে হয়, এটা হচ্ছে নিয়ম। তাহলে গসাগু বের করতে দিয়েছে, তার মানে গসাগুটা হবে উপরের গুলোর আর লসাগুটা হবে নিচের গুলোর। যদি এখানে গসাগুর পরিবর্তে লসাগু বের করতে দিত তাহলে কিন্তু উল্টো কাজ করতাম, তখন লসাগুটা উপরের সংখ্যাগুলো লসাগু করতাম, নিচেরটা গসাগু করতাম। যাই হোক, 4 আর 16 গসাগু কত, 4 আর 16 গসাগু হচ্ছে 4, 11 33 এর লসাগু কত, 33, তাহলে 4/33, এটাই অ্যান্সার, অপশন এ কারেক্ট অ্যান্সার। সরল সুদে 8 বছর 6 মাসের নির্দিষ্ট পরিমাণ অর্থ নিজের দ্বিগুণ হয়ে গেলে বার্ষিক সুদের হার কত? তাহলে কি বলছে, সুদের হার বের করতে বলছে। টাইমটা কত দিয়েছে, 8 বছর 6 মাস, 8 বছর 6 মাসকে আমি যদি পুরো বছরে কনভার্ট করি তাহলে 8 বছর 6 মাস মানে কি 8.5 বছর, 8.5 বছর, 6 মাসে 0.5 বছর, তাহলে টাইম হচ্ছে 8.5 বছর। সুদের হার বের করতে দিয়েছে, আর এর সূত্র অ্যাপ্লাই করতে হবে, আর ইকুয়াল টু কি, আর এর সাথে পিআরটি থাকে, তাহলে পিআর মানে পিটি থাকে, পিআরটি, তাহলে আরটা যদি এখানে বসে পিআরটিটা নিচেই বসবে আর আই ইন্টু 100 উপরে চলে যাবে। তো এবার প্রশ্ন কি বলছে যে সুদের মানটা কত না, সরল সুদে নির্দিষ্ট পরিমাণ অর্থ নিজের দ্বিগুণ হয়ে গেল, তাহলে সরল সুদে মানে কি, যদি এক্স টাকা রাখা হয়, এক্স টাকাতে আবার এক্স টাকা সুদ হয়ে এই 8 বছর 6 মাস পরে এটা কত হয়ে যাচ্ছে, 2x টাকা হয়ে যাচ্ছে, এটাই প্রশ্ন। তার মানে সুদের পরিমাণও যা, আসলের পরিমাণও তাই, আসল তো সেই একই ছিল, আসলের সমপরিমাণ সুদ হয়েই এটা ডবল হয়ে গেছে। তার মানে সুদ এখানে কত, সুদটা আমি এক্স ধরছি 100, আসলটাও এক্স, আসল এক্স টাকা এবং সুদ এক্স টাকা, এক্স আর এক্স মিলে 2x হয়েছে, দ্বিগুণ হয়েছে, ইন্টু টাইম, টাইম কত 8.5 বছর। তো এটা যদি কাটাকাটি করা যায় কি আসে, এক্স এক্স তো কেটে যায়, পয়েন্ট উঠে গিয়ে একটা 1, পরে একটা ঘরের জন্য একটা শূন্য, 5 17 85, 5 দুগুণে 10, 200/17 মানে কি, 200/17 মানে 17 1 17, 3 হলে 20, 30, 17 1 17, 13 হলে 30,
দশমিক 130, 7 17 119, 119, তার মানে 11.76 যেটা অ্যান্সার ঘয়েরটা, এইটা হচ্ছে অ্যান্সার। 11.76 সামথিং এরকম অ্যান্সারটা আসবে, এইটাই উত্তর। পরেরটা, এম একটি কাজ 39/3 দিনে এবং এন 13/2 দিনে করতে পারে। কাজটি শেষ করতে উভয়ে একসাথে কতদিন সময় নেবে? তাহলে দুজন আছে, এম আর এন। এম কত দিনে করে? 39/2 দিনে করে। এন করে 13/2 দিনে। তাহলে এখান থেকে এদের দিনের থেকে এদের যে টোটাল ওয়ার্ক, তাহলে টোটাল ওয়ার্কটা পেয়ে যাবো। এদের এলসিএম বের করতে হবে 39/2 আর 13/2 এর এলসিএম মানে লসাগু বের করতে হবে। তাহলে একটু আগে একটা প্রশ্নতে করে আসলাম কি, যে ভগ্নাংশের যদি লসাগু করতে হয়, এখানে 39/2 আর 13/2 আছে, তাহলে এদের যদি লসাগু বের করতে হয় 39 আর 13, এই দুটোর হবে লসাগু, এই দুটোর লসাগু, আর নিচে যারা আছে এদের হবে গসাগু। তাহলে 39 আর 13 লসাগু কত? 39 আসবে। আর 2 আর 2 এর গসাগু কত? 1 আসবে, যে একটা না লিখলেও চলে নিচে। তাহলে 39/2 আর 13/2 এদের লসাগুটা কত? 39। এইবার 39/2 দিয়ে যদি এটাকে ভাগ করি কত আসবে? 39কে যদি 39/2 দিয়ে ভাগ করা মানে কি? 2/39 দিয়ে গুণ করা। 39 39 কাটে 2, 2 বেরোয়। আর 39কে 13/2 দিয়ে ভাগ করা মানে কি? 39কে 2/13 দিয়ে গুণ করা। 3 13 39, 3 দুগুণে 6, এখানে 6 আসে। তাহলে এই 2 আর 6 এই দুটো কি বেরোলো? এই দুটো বেরোলো এদের ক্ষমতা, এফিসিয়েন্সি। মানে এম এক এক দিনে 2 ইউনিট কাজ করে, এন এক এক দিনে 6 ইউনিট কাজ করে। টোটাল দুজনে এক এক দিনে 6 আর 2 8 ইউনিট কাজ করে। এবার প্রশ্ন কি বলছে, যে কাজটি শেষ করতে উভয় একসাথে কতদিন সময় নেবে? উভয় টাইম নেবে কত? 6 আর 2 8, 39/8 দিন টাইম নেবে, যেটা অপশন ডি অ্যান্সার। টোটাল ওয়ার্ক 39 এবং তাদের টোটাল এফিসিয়েন্সি কত? 6 আর 2 8, তাই 39/8 হচ্ছে অ্যান্সার। অপশন ডি কারেক্ট অ্যান্সার। এই প্রশ্ন টাইপিং এ একটুখানি মিস্টেক হয়ে গেছে। প্রথমে টাইপিংটা এরকম ছিল, সি এর ক্ষমতা ডি এর চেয়ে ডি এর 4 গুণ, ডি এর 4 গুণ। তাহলে সি একটা কাজ শেষ করতে ডি এর চেয়ে 63 দিন কম সময় নেয়। যদি উভয় একত্রে কাজ করে তবে একই কাজ করতে কতদিনে সম্পন্ন হবে, এটাই প্রশ্ন। তাহলে সি আর ডি দুজন আছে, সি আর ডি এর যে ক্ষমতার অনুপাতটা কত? ক্ষমতা বলছে সি এর ক্ষমতা ডি এর 4 গুণ, সি এর ক্ষমতা ডি এর 4 গুণ। তাহলে ডি যদি 1 গুণ হয়, ডি যদি 1 হয়, সি এর ক্ষমতা 4, এটা ক্ষমতার অনুপাত। তাহলে ক্ষমতার অনুপাত যদি এটা হয়, তাহলে এদের যে সময় বা দিনের অনুপাতটা এর উল্টো হবে, একটাই দিকে আসবে, 4টাই দিকে আসবে। তাহলে টোটাল ওয়ার্ক মানে কি? টোটাল ওয়ার্ক মানে ক্ষমতা গুণ সময়, 4 গুণ 1, বা এদিক দিয়ে গুণ করলে সেই 1 গুণ 4, 4। তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক এখানে 4 বেরোচ্ছে। প্রশ্নে কি বলা আছে, যে সি একটা কাজ শেষ করতে ঘয়ের চেয়ে মানে ডি এর চেয়ে 63 দিন কম সময় নেয়। কিন্তু অনুপাতে আমরা কি দেখলাম? অনুপাতে দেখলাম যে সি কত টাইম কম নিচ্ছে? 4 এর থেকে, মানে ডি এর যদি 4 দিন লাগে, সি এর কত লাগছে? 1 দিন। সি এর 1 দিন লাগছে, তার মানে সি 3 দিন কম টাইম নিচ্ছে। কিন্তু প্রশ্নে বলা আছে 63 দিন কম টাইম নাই, তার মানে 3 এর বাস্তব মানটা হচ্ছে 63। 3 1 কে 3, 3 দুগুণে 6, 3 1 কে 3, তার মানে 1 এর মান হচ্ছে 21। 1 এর মান যদি 21 হয়, 1 এর মান যদি 21 হয়, তাহলে এই 1 এর মানটা কত আসবে? 1 এর মান 21 হবে। আর এই 4 এর মান 4 21 84 হবে, এটা যেটা 4 আছে সেটা 84 হবে। এইবার প্রশ্নে কি বলেছে, এবার যদি টোটাল ওয়ার্কটা আমাকে বের করতে হয়, টোটাল ওয়ার্কটা কত? টোটাল ওয়ার্ক হচ্ছে ক্ষমতা, টোটাল ওয়ার্ক মানে কি? টোটাল ওয়ার্ক মানে হচ্ছে টোটাল এফিসিয়েন্সি ইনটু টোটাল টাইম, এটা হচ্ছে টোটাল ওয়ার্কের সূত্র, এটা। তাহলে
টোটাল এফিসিয়েন্সিটা কত না, এফিসিয়েন্সি হচ্ছে ক্ষমতা হচ্ছে 4 আর দিন লাগছে কত 21, তাহলে 4 21 84, এই দিক দিয়ে বের করলেও 84। আবার আমি যদি এই দিক দিয়ে বের করি, যে ডি এর দিক দিয়ে যদি বের করি, তাহলে ডি এর ক্ষমতা হচ্ছে 1, ডি এর ক্ষমতা 1, ডি এর দিন লাগছে 84, এই দিক দিয়েও সেই 84 1 কে 84, তাহলে টোটাল ওয়ার্ক 84। এই টোটাল ওয়ার্কটা এবার কারা করবে, দুজন একসাথে করবে। তাহলে দুজনের ক্ষমতা কত, দুজনের ক্ষমতা হচ্ছে একজনের হচ্ছে 4 আরেকজনের 1, তাহলে 4 আর 1 এ 5, টোটাল ক্ষমতা 5। তাহলে টোটাল ওয়ার্ক 84 কে 5 দিয়ে আবার ভাগ করে দিতে হবে। 5 দিয়ে 84 কে ভাগ করলে কত আসবে, এটা যদি 85 হতো, 5 17 তে 85 মিলতো, তার মানে 17 খুব কাছাকাছি অ্যান্সারটা আসবে। এটা গেস করে মানে আন্দাজ করে বলে দেওয়া যায় যে 16.8 অপশানে এটাই কারেক্ট অ্যান্সার। 5 16 তে 80, 4 হলে 84, 40, 5 8 40, সে 16.8, এটাই অ্যান্সার। যদি একটি বর্গক্ষেত্রের বাহু 5% বৃদ্ধি করা হয়, তবে তার পরিধিতে শতকরা কত শতাংশ বৃদ্ধি পাবে, এটা একই হয়, এটা মুখস্থ রাখতে হবে। এটা 5% বাড়লে পরিধিটাও 5%ই বাড়বে। কীরকম জিনিসটা একটু এক্সপ্লেন করা যাক। এই হচ্ছে একটা বর্গক্ষেত্র যার 4টে বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে ধরলাম প্রত্যেকটা বাহু কত 5% বৃদ্ধির কথা বলছে। তাহলে 5% বৃদ্ধি মানে কি, প্রত্যেকটা বাহু যদি এ ধরি আমি, তাহলে 5% বৃদ্ধি বলছে, তার মানে বাহু ফার্স্টে 100 থাকছে এবং পরে 100টা কত হচ্ছে 105 হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি মানে ছোট করি কত আসবে, 20 5 দিয়ে কাটলে 5 20 100, 5 21 105। তাহলে বাহুটা ফার্স্টে যদি 20 থাকে, পরে বেড়ে কত হচ্ছে 21 হচ্ছে, এটাই 5% বৃদ্ধি। এবার বলছে পরিধি কত বাড়বে, পরিধির সূত্র কি, পরিধির সূত্র হচ্ছে 4a, 4 গুণ বাহু। তাহলে এর সঙ্গে যদি 4 গুণ করি, 20-র সাথেও 4 গুণ করবো, 21-এর সাথেও 4 গুণ করব, সেই ব্যাপারটা কিন্তু একই থাকবে। 4 গুণ 20, 4 গুণ 21, সেই 4 4 আবার কেটেই যাবে, সেই 20:21ই থাকবে। আর 20:21 মানে হচ্ছে 5%। 20:21 মানে তো 5%, কারণ 20-তে কত বেশি, 1 বেশি। তাহলে 1/20 গুণ 100, 5 20-তে 100, সেই 5%ই বেশি। তার মানে উত্তরটা একই থাকবে। 8 থেকে 28-এর মধ্যে সমস্ত বিজোড় সংখ্যার গড় কত হবে, এটাই প্রশ্ন। 8 থেকে 28 এর মধ্যে প্রথম যে বিজোড় সংখ্যা সেটা কত, 8-এর পরে 9, এবং শেষ যে বিজোড় সংখ্যা সেটা 28-এর আগের সংখ্যা 27। তাহলে প্রথম সংখ্যাটাও পেয়ে গেলাম, লাস্টের সংখ্যাটাও পেয়ে গেলাম। সুতরাং অ্যাভারেজ বের করা খুবই সহজ, ফার্স্ট প্লাস লাস্ট বাই 2, এটা হচ্ছে অ্যাভারেজ। তাহলে প্রথম সংখ্যা 9, এই অ্যাভারেজ সূত্রটা কখন কাজ করবে, যখন দুটো সংখ্যার মাঝের যে ডিফারেন্স সেটা সেম আসবে। এক্ষেত্রে দুটো বিজোড় সংখ্যার যে ডিফারেন্স সেটা কত, 2। সবসময় বিজোড় সংখ্যাদের ডিফারেন্স 2 থাকে, যেহেতু ডিফারেন্স 2 সব জায়গায় সেম, এই কারণে এই সূত্রটা এই ক্ষেত্রে কিন্তু ইউজ হবে কিন্তু। তাহলে ফার্স্ট সংখ্যা 9, লাস্ট সংখ্যাটা কত 27 বাই 2, তাহলে 9 আর 27-এ কত 36, 9 7 16 6 36, 36 বাই 2 কাটলে কত 18, 18 হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। যদি a:b = 4:5 হয় এবং b:c = 3:8 হয়, তাহলে a:b:c খুঁজুন। তাহলে কি বলছে, a:b কত 4:5, 4:5, এবং b:c, এই b:c কত 3:8। তাহলে কি বলছে abc এর মান কত, abc এর মান, এটা কি করবো, দ এর মতো করে দেবো, দ মানে এই রকম ভাবে গুণটা করে দেবো। বা আমি যদি এরকম, আমি আরেকটা পাশে করে দেখিয়ে দিচ্ছি অন্যরকম ভাবে। তাহলে দ এর মতো যদি করি কি পাচ্ছি, 4 গুণ 3, 3 4 12, 3 গুণ 5, 3 5 15, 5 গুণ 8, 5 8 40। তাহলে এদের অনুপাতটা আসবে 12:15:40। অথবা এইরকম ভাবে করা যেতে পারে যে a:b
1:c, তাহলে এ বির মান কত দিয়েছে? এ বির মান দিয়েছে 4:5, আর বিসির মান কত দিয়েছে? 3:8, 3:8। তাহলে কি করবে? 5টাকে পাশে কিছু নেই মানে এই 5টা পাশে চলে আসবে, আর 3-এর এই পাশে কিছু নেই মানে 3টা এখানে চলে যাবে। এইবার যদি গুণ করে দিই, 3-4 12, 3-5 15, 5-8 40, এরকম ভাবেও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। পরেরটা, একজন খুচরো বিক্রেতা তার পণ্যগুলি ব্যয় মূল্যের চেয়ে 25% বেশিতে চিহ্নিত করে। যদি কোনো গ্রাহক 20% ছাড় পান, তবে খুচরো বিক্রেতার লাভের শতাংশ কত? তাহলে কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট বা লস। কি বলছে? কোনো একজন খুচরো বিক্রেতা তার পণ্যগুলো ব্যয় মূল্যের চেয়ে 25% বেশিতে চিহ্নিত করে। মানে সে যদি 100 টাকায় কিনে আনে, সে গায়ে কত দাম লিখে রাখে? 125 টাকা, 25 টাকা বাড়িয়ে 125 টাকা লিখে রাখে। যদি কোনো গ্রাহক 20% ছাড় পান, তাহলে এইবার যখন সে গ্রাহকের কাছে বিক্রি করবে, 20% ছাড়ে যদি বিক্রিটা করে, তাহলে 20% ছাড় কত হচ্ছে? 125-এর 20% ছাড় কত? প্রথমে বুঝতে হবে 125-এর 20% বলেছে, 20% মানে কি? 10%, 10%। তাহলে 10% কত? 10% হচ্ছে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক, 12.5 হচ্ছে 10%। তাহলে 20% কত? 20% হচ্ছে 25, 12.5, আর 12.5 তো 25। তার মানে যদি 20% ছাড় দিয়ে দেয়, এটা কিন্তু আবার সেই 100 টাকাতে চলে আসবে 20% ডিসকাউন্ট দেওয়ার পরে। তাহলে কি বলছে? যে যদি কোনো গ্রাহক 20% ছাড় পান, তবে খুচরো বিক্রেতার লাভের শতাংশ কত? তাহলে খুচরো বিক্রেতা 100 টাকায় কিনেছিল, আবার সেটাকে 100 টাকাতেই বিক্রি করছে, কোনো লাভ হচ্ছে? কোনো লাভই হচ্ছে না, 0% লাভ এখানে। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 0.2 সেন্টিমিটারের সমান বাহু বিশিষ্ট একটি সমবাহু ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কত? ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। একটা সমবাহু ত্রিভুজ মানে কি? যার 3টে বাহুই সমান, এরকম একটা ত্রিভুজের যার প্রত্যেকটা বাহুর মান কত? 0.2 সেমি। তাহলে এর ক্ষেত্রফলটা কত? এরিয়াটা কত? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে √3/4, এখানে বাহুটা কত? বাহু হচ্ছে 0.2 সেমি। তাহলে এর স্কোয়ার যেহেতু আছে, তাহলে দুবার লিখতে হবে গুণ করে, 0.2 দুবার। পয়েন্ট উঠে গেল একটা 1, পরে একটা খরচ একটা 0, 10। 2 দিয়ে 4কে কাটলে 2 দুগুণে 4, পয়েন্ট উঠে গেল একটা 1, পরে একটা খরচ একটা 0, 10। এই 2 কাটে, তাহলে উপরে কি আছে? উপরে আছে √3, আর নিচে 10 গুণ 10 100, √3/100, এটা হচ্ছে অ্যান্সার। পরেরটা, একটি টেবিলের বিক্রয় মূল্য 1972 টাকা এবং ক্ষতির শতাংশ 32%। যদি বিক্রয় মূল্য 3000 টাকা হয়, তাহলে লাভের শতাংশ কত হবে? তাহলে কি বলছে? যে একটা টেবিল কত টাকাতে বিক্রি হয়? 1972 টাকাতে। এই 1972 টাকাটা সেলিং প্রাইস, এই টাকাতে বিক্রি করে লস হয় কত? 32%। তার মানে এই 1972 টাকাটা কস্ট প্রাইসের সাপেক্ষে কত পার্সেন্টের সমান? কস্ট প্রাইসের সাপেক্ষে এটা 70%-এর সমান। মানে এইরকমটা, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, লস। কস্ট প্রাইস যদি 100% হয় আর লস যদি 32% হয়, তাহলে সেলিং প্রাইসটা কত? সেলিং প্রাইস হচ্ছে 68%। তার মানে এই যে সেলিং প্রাইস 1972 টাকা আছে, এটা কস্ট প্রাইসের সাপেক্ষে 68%-এর সমান, এবং কস্ট প্রাইস 100%। তাহলে এর সঙ্গে যদি 100 গুণ দিই, কস্ট প্রাইসটা পেয়ে যাচ্ছি, কেনা দামটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা দিয়ে কত দিয়ে কাটে? 17 দিয়ে যদি কাটি, 4 17 তে 68, 17 1 17, 2 হলে 19, 27 17 1 17, 10 হলে 27, 102, 6 17 102, 114, 4 দিয়ে এটাকে কাটে, 4 দুগুণে 8, 3 হলে 11, 36 4 9 36, 29, মানে 2900 টাকা।
তার মানে ওই জিনিসটার কস্ট প্রাইস কেনা দাম ছিল কত 2900 টাকা। এবার কি বলছে যদি বিক্রয় মূল্য 3000 টাকা হয় তাহলে লাভের শতাংশ আর মানে লাভের পার্সেন্টেজ কত, তাহলে যেটার কস্ট প্রাইস 2900 টাকা সেটা যদি 3000 টাকায় বিক্রি করে লাভ কত থাকছে 100 টাকা লাভ। তাহলে 100 টাকা লাভ, কেনা দাম কত, কেনা দাম 2900 টাকা, 2900 টাকাতে 100 টাকা লাভ, 100তে কত পার্সেন্টেজে কত 0 কাটে 100/29, এটাই অ্যান্সার। এবার এটাকে মানে 29 দিয়ে 100কে ভাগ করলে কত আসবে 3.44, এইটা আসবে কত আসবে 3.44, এটা আসবে অপশন বি কারেক্ট অ্যান্সার। 18 জন শিক্ষার্থীর গড় ওজন 54 কেজি, সেই গ্রুপে নতুন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার পর গড় ওজন বেড়ে যায় 1 কেজি, নতুন ছাত্রের ওজন কত। তাহলে খুব শর্টে যদি করতে হয় এরকমটা বুঝতে হবে 18 জনের গড় ওজন কত 54 কেজি। এবার এখানে যদি আরো একজন অ্যাড হয় 18 জনের সাথে যদি আরো একজন অতিরিক্ত অ্যাড হয় তাহলে সবার গড় ওজন বাড়ে কত 1 কেজি বাড়ে। তাহলে প্রশ্ন হচ্ছে 1 কেজি বাড়ছে কেন, এই কারণেই বাড়ছে নতুন যে অ্যাড হচ্ছে দলে সে এই যে 54 কেজি অ্যাভারেজ, এই অ্যাভারেজ ওজনটা তো তার আছেই আছে, মানে এই ওজনটা তো সে আনছে, তার সাথে অতিরিক্ত আরো 18 যোগ 1 19, টোটাল 19 জনের 1 কেজি করে ওজন বাড়ছে, 19 1 19 কেজি, তার মানে সে আরো 19 কেজি বেশি ওজন নিয়ে আসছে। তাহলে তার ওজনটা কত 9 9 4 13 3 হাতে 1 5 আর 1 6 7 73 কেজি, এইটাই সঠিক উত্তর, অপশন ডি কারেক্ট অ্যান্সার। আর এরকম যদি না বোঝা যায় তাহলে একটু লিখে করতে হবে যে 18 জনের গড় ওজন 54 কেজি, তাহলে টোটাল ওজনটা কত 4 8 32 2 হাতে 3 5 8 40 3 43 432 54 কে 54 2 4 8 3 7 5 8 4 972। এবার যখন 19 জন হয়ে যাচ্ছে তখন গড় ওজন 1 কেজি বাড়ছে, তাহলে গড় ওজন 55 কেজি হয়ে যাচ্ছে 19 জনের, একে এবার 19 দিয়ে গুণ করতে হবে 5 9 45 এর 5 হাতে 4 5 9 45 হচ্ছে 49 55 কে 55 5 9 5 14 4 হাতে 1 10 1045। এবার 1045 থেকে এটা একবার মাইনাস করতে হবে 1045 বিয়োগ 972, 2 আছে কত হলে 5 3 হলে 5 7 7 হলে 14, তাহলে 73, সেই একই অ্যান্সার আসবে। সুতরাং এরকম শর্টে করে নেওয়াটাই বেটার। রাহুল তৃতীয় বছরের জন্য 2996 টাকা এবং দ্বিতীয় বছরের জন্য 1400 টাকা একই পরিমাণের জন্য সুদ পান। একই পরিমাণের জন্য সুদ মানে এখানে সুদের হারটা সেম দুটো ক্ষেত্রেই। চক্রবৃদ্ধি সুদে যে চক্রবৃদ্ধি সুদটা আবার বার্ষিক চক্রবৃদ্ধি, ঋণ দেওয়া হলে বার্ষিক সুদের হার নির্ণয় করুন, আর এর মান বের করতে বলছে। তাহলে কি বলছে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে যে 2 বছর পর সুদটা কত হয়, 2 বছর পর 1400 টাকা এবং 3 বছর পর সুদটা কত হয় 2996 টাকা। চক্রবৃদ্ধি সুদে একটা জিনিস মাথায় রাখতে হবে যে চক্রবৃদ্ধি সুদে আসলের যেরকম সুদ হয় সেরকম সুদেরও আবার সুদ হয়। তার মানে 2 বছর পরে 1400 টাকা সুদ পাচ্ছে এবং 3 বছর পরে সুদ পাচ্ছে কত 2996 টাকা। তার মানে 1 বছরে কত টাকা সুদ হয়েছে, 1 বছরে সুদ হয়েছে 1596 টাকা। তার মানে কি এই যে 1400 টাকা এর 1 বছরে কত সুদ হয়েছে, 1 বছরে সুদ হয়েছে 1596 টাকা, সুদের সুদ হচ্ছে। তার মানে এই 1400 টাকাকে আমি আমার নিজের মতো যদি আসল ধরে নিই যে 1400 টাকা হচ্ছে আমার আসল টাকা, তাহলে 1400 টাকাতে সুদ হয়েছে কত টাকা 1596 টাকা, এইটা সুদ, এইটা তখন আমার আসল। তাহলে 1400 টাকা যদি আমার আসল থাকে সুদ হচ্ছে কত 1596 টাকা। এবার আসল সবসময় কত নিজের কাছে 100%, তাহলে 1400টা যদি 100% হয় 1596টা কত পার্সেন্ট, তাহলে 1596 বাই 1400 ইন্টু 100, 0 0 কাটে
14 দিয়ে কাটলে কত আসে? 14 একে 14, 1 হলে 15, 19, 14 একে 14, 5 56, 4 14 56, 114%। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এই যে সুদটা যেটা 1596, এটা কত? 114%। তার মানে বার্ষিক সুদের হার, যেটা যেহেতু এটা 2 বছর থেকে, এটা দ্বিতীয় বছর, এটা তৃতীয় বছর, মাঝে একটা বছর, তাহলে একটা বছরের সুদের হারটা কত? 114%। এটাই অ্যান্সার, অপশন সি কারেক্ট অ্যান্সার, 114। দুটি গাড়ি একই পয়েন্ট থেকে শুরু হয়ে একই দিকে ভ্রমণ করে। যদি একটি গাড়ি 55 কিলোমিটার ঘন্টা বেগে এবং অন্যটি 75 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা করে, তাহলে 3 ঘন্টা পরে 3 ঘন্টা ভ্রমণ করে তবে তারা কিভাবে পৃথক হয়? তার মানে কি বলছে, এ আর বি যদি দুটো পয়েন্ট হয়, দুটো গাড়ি এর থেকে বি এর দিকে যাচ্ছে, একটার স্পিড কত? একটার স্পিড 55, একটার স্পিড 75। এবার প্রথমটার থেকে পরেরটা 3 ঘন্টা পরে ছাড়ছে, এইটা এখানে বলে দিয়েছে। তাদের মানে সময়ের ডিফারেন্স হচ্ছে 3 ঘন্টা। তাহলে উত্তরটা কি চেয়েছে, যে 3 ঘন্টা পর তাদের যে ডিফারেন্স সেইটা কত আসবে? ও সময়ের ডিফারেন্স 3 ঘন্টা না, তাদেরকে একই সময় ছাড়া হচ্ছে, সরি, তাদেরকে স্টার্ট হচ্ছে দুটোই একই সময় থেকে, কিন্তু 3 ঘন্টা পরে তাদের যে ডিফারেন্স, তাদের অতিক্রান্ত দূরত্বের যে ডিফারেন্স সেইটা কত? তাহলে এখানে ডিস্টেন্স চেয়েছে, ডিস্টেন্সটা কত? এখানে রিলেটিভ ডিস্টেন্স, অবশ্যই আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি এই কারণেই, কারণ দুজনের গতি বলে দিয়েছে, একটা 55 একটা 75, এইখানে এখানে রিলেটিভ ডিস্টেন্স লিখতে হবে। তাহলে রিলেটিভ ডিস্টেন্স ইকুয়াল টু রিলেটিভ স্পিড ইনটু টাইম। তাহলে রিলেটিভ স্পিডটা কত? একটার হচ্ছে 75 বিয়োগ 55, টাইমটা কত? টাইম হচ্ছে 3 ঘন্টা। রিলেটিভ স্পিড মানে কি? আপেক্ষিক গতি, একটার সাপেক্ষে আরেকটার গতি। তাহলে একটার সাপেক্ষে যেটা 55, তার সাপেক্ষে যেটা 75, এর গতি কত? 20 বেশি। তাহলে রিলেটিভ স্পিড মানে আপেক্ষিক গতি, কার সাপেক্ষে কার গতি কত বেশি। তাহলে 55 সাপেক্ষে 75, এটা 20 বেশি, তাহলে রিলেটিভ স্পিড এখানে 20, টাইম হচ্ছে 3 ঘন্টা, 3 20 60 কিলোমিটার, তাহলে রিলেটিভ ডিস্টেন্স হবে, এটাই উত্তর, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 240 গ্রাম একটি মিশ্রণে তামা এবং লোহার অনুপাত 7:5। কত পরিমাণ লোহা যোগ করতে হবে যাতে তামা ও লোহার অনুপাত 7:13 হয়? খুব শর্টে যদি করতে হয়, এদিকে কপার ইস্টু আয়রন লিখলাম। তাহলে কপার ইস্টু আয়রন ফার্স্টে কত ছিল? 7:5। এইটা কপারটা কপার 7ই থাকছে, কিছু একটা আয়রনের সাথে অ্যাড করা হচ্ছে, এবং অ্যাড করার পরে অনুপাতটা কত চলে আসছে? এটা 5-এর জায়গায় চলে আসছে 13। তাহলে প্রশ্ন হচ্ছে কত অ্যাড করা হচ্ছে, তাহলে কত বাড়ছে? এখানে বাড়ছে 8 বাড়ছে। আবার এই যে 5 আর 7 টোটাল 12 ইউনিট, এই 12 ইউনিটের যে বাস্তবিক মান কত? 240। তাহলে 12-র মান 240, একের মান কত? একের মান 12 দুগুণে 24, 20, 12 দিয়ে কাটলে 20। তাহলে একের মান যদি 20 হয়, 8-এর মানটা কত? 20 গুণ 8, 160। এটাই অ্যান্সার, যে কত গ্রাম তাহলে লোহা মেশাতে হবে? 160 গ্রাম লোহা মেশাতে হবে। অথবা এটাকে যদি এক্স ধরে করা যায়, একটুখানি বড় আসবে, এক্স ধরে করলে এরকম আসবে। ফার্স্টে এরকম বের করে নিতে হবে যে 240 গ্রামের মধ্যে কতটা তামা আছে, কতটা লোহা আছে। 240-এর মধ্যে কপার আছে কতটা? 7/5, 7 আর 5 যোগ করে নিচে লিখতে হবে 12, 12 দুগুণে 24, 20, 7 20-তে 140 গ্রাম কপার। 240-এ 120 গ্রাম যদি কপার থাকে, বাকি 100 গ্রাম লোহা থাকবে। এবার কি বলছে? 140 কপার ইস্টু লোহা কত? 100। লোহার সাথে ধরলাম এক্স গ্রাম লোহা মেশালাম, এর ফলে নতুন অনুপাতটা কত আসছে? 7:13। তাহলে 140 ওপরে, 100 প্লাস এক্স নিচে, 7/13, আর গুণ করলে কত? বা আমি যদি উপরটা ছোট করে দিই একটুখানি, 7 1-কে 7, 7 দুগুণে 14, এটা 20 করে দিই, তাহলে কত পাচ্ছি? 1 গুণ 100, 100 যোগ 1 গুণ এক্স, এক্স 13 গুণ 20, 13 দুগুণে 26, 260।
এক্স ইকুয়াল টু 100টা ওই পাশে চলে গেলে 260 বিয়োগ 100, এক্স এর মান 160, সেই একই আনসার আসছে। সরল দিয়েছে একটা 413 ভাগ 7 20 যোগ 8 গুণ 5 বিয়োগ 59। তাহলে সরলের নিয়ম আরেকবার একটু বলে দিই। বদমাস সরলের নিয়ম BOD MAS, B ফর ব্র্যাকেট, O ফর অফ, D ফর ডিভিশন বা ভাগ, M ফর মাল্টিপ্লিকেশন বা গুণ, A ফর অ্যাডিশন মানে যোগ, আর S ফর সাবট্রাকশন বা বিয়োগ, O ফর অফ বা এর। তাহলে এখানে B ফর বন্ধনী ফার্স্ট, যেমন রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এরকম বন্ধনী। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার যোগ আছে, গুণ আছে, বিয়োগ আছে, কোনটা আগে হবে না? সেই বদমাসের একই রুল, বদমাসের নিয়মে এই তিনটের মধ্যে কোনটা আগে আছে? গুণটা আগে আছে, গুণের পরে যোগ, তারপরে বিয়োগ। তার মানে এই তিনটের মধ্যে গুণটা আগে করতে হবে। 5 গুণ 8, 5 8 40, এদিকে 59, এদিকে প্লাস 20, যেমন আছে তেমনটা বসিয়ে দিলাম, এদিকে 7, এদিকে 413। পরের লাইনটা কি করতে হবে? যোগের কাজটা করতে হবে। 40 আর 20 তে 60, 60 থেকে যোগ আর বিয়োগ একসাথে করে দিলে কোনো অসুবিধা নেই। 40 আর 20 60, 60 থেকে 59 বাদ দিলে 1, তাহলে এখান থেকে 1 পাচ্ছি। তার মানে কি 413 ভাগ 7, এখানে একটা এর আছে, যেহেতু বন্ধনী থাকছে না, বন্ধনীর পরের কাজ কি? এর কাজ। তাহলে এখানটাতে মনে হতে পারে যে এরটা কোথা থেকে আসলো? এর হচ্ছে এই যে 7 আর এই যে ফার্স্ট ব্র্যাকেট, এর মাঝে কিছু নেই, কিছু নেই মানে এখানে কি আছে? এখানে একটা এর আছে। তাহলে বন্ধনীর কাজ তো শেষ হয়ে গেল, এখানে বন্ধনী কাজ শেষ হয়ে গেল। বন্ধনী কাজের পরে কিসের কাজ? অফ বা এর কাজ। তার মানে 7 দিয়ে 413কে ভাগ না করে আগে এর কাজটা করতে হবে। তাহলে 413টা 413ই থাকবে, ভাগটা ভাগই থাকবে, 7 এর 1, এর মানে গুণ, তাহলে 7 1 কে 7, 7ই হবে। এইবার ভাগটাকে করা যেতে পারে। 7 5 7 35, 6 7 5 7 35, 6 হলো 41, 63 7 9 63, 59 হচ্ছে অঙ্কের অ্যান্সার, অর্থাৎ অপশন বি 59 অ্যান্সার। কুড়িটা কি বলছে? তক্তার দৈর্ঘ্য সন্ধান করুন যা সর্বনিম্ন সময় হবে না, এটা সর্বনিম্ন 6 মিটার 50 সেমি, 3 মিটার 50 সেমি এবং 7 মিটার 50 সেমি দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহার করা যেতে পারে। তাহলে তিনটে তক্তা দেওয়া আছে, তিনটে তক্তা, তিনটে মাপ দেওয়া আছে, এই তিনটে মাপের মধ্যে যেতে পারে এই রকম একটা মাপ এখানে বের করতে হবে। মানে এখানে মোট কথা HCF বের করতে হবে, গসাগু, HCF গসাগু বের করতে হবে। তাহলে মাপগুলো একবার লিখে নেওয়া যাক। 6 মিটার 50 সেমি, 3 মিটার 50 সেমি, আরেকটা 7 মিটার 50 সেমি। এই তিনটে মাপের কোনো তক্তা হোক, কাপড় হোক, যাই কিছু আছে এরকম। তাহলে এমন একটা মাপ এখান থেকে বের করতে হবে যে মাপটা দিয়ে সবাইকে পূর্ণ সংখ্যকবার কাটা যেতে পারে। মানে এমনভাবে কাটা যাবে যাতে কোনো অবশিষ্ট অংশ পড়ে থাকবে না, এই রকম ভাবে কাটা যাবে। তাহলে এই রকম সব থেকে মানে সেই মাপটা কি আসবে? তাহলে 6 মিটার 50 সেমি, 3 মিটার 50 সেমি, 7 মিটার 50 সেমি, একটা মিটার একটা সেমিতে আছে, সব মানে দুটোকেই সেমিতে কনভার্ট করতে হবে। তাহলে 6 মিটার 50 সেমি মানে কি? 1 মিটার মানে 100 সেমি, 6 মিটার মানে 6 গুণ 100 যোগ 50, 650। ঠিক একই রকম ভাবে এটা 350 আসবে এবং এটা 750 আসবে। তাহলে 650 সেমি, 350 সেমি, 750 সেমি, এই তিনটে মাপের কোনো কাট আছে। তাহলে এমন একটা মাপ বের করতে হবে যে মাপটা এই তিনটে কাটকেই কাটতে পারে, সমান মাপ, মানে তিনটে কাটকেই এমনভাবে কাটবে যে কোনো অবশিষ্ট অংশ পড়ে থাকবে না। তাহলে এটা কি? এদের গসাগু বের করতে হবে। গসাগু খুব শর্টে যদি বের করতে কি করতে হবে? 350 থেকে 650 বাদ দিলে কত থাকে? এখানে 300 থাকে। 350 থেকে মানে 750 থেকে 350কে বাদ দিলে 400 থাকে।
তাহলে 400 আর 300 যদি আমি গসাগুটা বের করে দিই এখান থেকে কত আসে, 300 আর 400 গসাগু, 300 এককে 300, বা গসাগুটা এইভাবে না করে এইভাবে করার দরকার নেই, এইভাবে যদি না করে আমি এমনি গসাগুর মতো করেই করি তাহলে বেটার হবে। 350 দিয়ে 650কে ভাগ করতে হবে ফার্স্টে, 350 এককে 350, 0 0 3 300, 350, 350 এককে 300 এককে 300, 50 থাকছে, 50 দিয়ে আবার 300কে ভাগ করতে হবে, 6 50 300, তাহলে 350 আর 650-এর গসাগু কত পেলাম, 50 পেলাম। এখনও একটা সংখ্যা পড়ে আছে 750, এই 50 দিয়ে আবার 750কে কাটতে হবে, তাহলে 50 7 দুগুণে 14 একে 15 বারে কাটবে, 5 15 75 মানে 15 বারে কাটবে 750, তাহলে সেই 85 গসাগু এটাই অ্যান্সার, অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 50 সেমি। তাহলে 50 সেমি মাপটা যদি নেওয়া হয় তাহলে এই যে 650 মিটার 350 মিটার 750 মিটার যে কাঠগুলো আছে এই কাঠগুলোকে একদম পূর্ণ সংখ্যকবার কাটা সম্ভব হবে। তো এছাড়া কিন্তু ছোট বা বড় মাপ নিলে এদেরকে হয়তো কাটা যেতে পারে কিন্তু সেটা সমান মাপে কাটা যাবে না, অত অবশিষ্ট পড়ে থাকতে পারে। এই জন্য 50টা হচ্ছে সবথেকে পারফেক্ট মাপ, এটাই অ্যান্সার।